বাংলাদেশের অধিকাংশ মানুষই এই কাঁচ সন্দেশ কখনো খায়নি। কাচের মুচমুচে আবরণের ভিতর লুকিয়ে আছে ক্রিমি মেল্ট ইন মাউথ সন্দেশ। এই সন্দেশগুলো বানিয়ে বিক্রি করে তো আপনি লাখপতি হয়ে যেতে পারবেন। চিনি ছাড়া যদি বানানো যায় এত মজাদার ও আকর্ষণীয় সন্দেশ, তাহলে আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। কাঁচ সন্দেশ বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ। এবার দুধটাকে অনবরত নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব। এখানে অবশ্যই গরুর ফুল ক্রিম লিকুইড দুধটা ব্যবহার করতে হবে। যদি আপনারা লো ফ্যাট বা স্কিমড মিল্ক ব্যবহার করেন তাহলে আউটকামটা বেশি ভালো আসবে না। ছানা কাটার জন্য সবসময় চেষ্টা করবেন খাঁটি গরুর দুধ ব্যবহার করার। আমি আজকে প্যাকেটের দুধ দিয়ে ছানা কাটবো। আপনারা যদি হাতের কাছে খাঁটি দুধ পান তাহলে তো আরও ভালো। দুধে বলক চলে এসেছে, এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিব। এবার 2 মিনিটের মতো দুধটাকে নেড়ে চেড়ে টেম্পারেচারটাকে হালকা ডাউন করে নিব। যেই দুধ দিয়ে ছানা কাটবেন চেষ্টা করবেন সেই দুধে 2টির বেশি বলক না তোলার। এবার ছানা কাটার জন্য একটি ভিনেগার সলিউশন তৈরি করে নিব। সেই জন্য 1 কাপ পানিতে দিয়ে দিলাম 1/4 কাপ ভিনেগার। ভিনেগার আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে 2 লিটার দুধের ছানা কাটার জন্য পারফেক্ট ভিনেগার সলিউশন। আমি প্রথমে দুধে অর্ধেক ভিনেগার সলিউশন অ্যাড করে দিলাম। এবার স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে নেড়ে চেড়ে ছানাটা কেটে নিব। অল্প একটু ছানা কেটে যাবার পর আমি বাকি ভিনেগার সলিউশনটাও অ্যাড করে দিয়েছি। দুধের থেকে ছানা কেটে গিয়ে যখন এমন একটা ঘোলাটে সবুজ পানি বের হয়ে যাবে তখন ছানাটাকে এই পানি থেকে স্ট্রেন করে নিতে হবে। আমি ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এতে করে ভিনেগারের গন্ধটাও দূর হয়ে যাবে, সেই সাথে ছানার টেম্পারেচারটা ডাউন হয়ে ছানাটা ঠান্ডাও হয়ে যাবে। আমি হাতের সাহায্যে চেপে চেপে ছানার পানিটাকে ফেলে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে ছানাটাকে ভারী কিছু দিয়ে জাতা দিয়ে রাখতে পারেন পানি ঝরানোর জন্য। সন্দেশের ছানা সাধারণত খুব বেশি সফট অ্যান্ড ক্রিমি টাইপের হয়ে থাকে, তাই সন্দেশের ছানা থেকে অতিরিক্ত পানি চেপে ফেলে দেওয়ার প্রয়োজন নেই। ছানাতে হালকা একটু ময়েস্ট ভাব বজায় থাকলে ভালো। দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা বেশি স্মুথ অ্যান্ড ক্রিমি হয়েছে। এর মানে ছানাটা একদম পারফেক্ট হয়েছে। যদি ছানাতে কোনো রকম গুটি গুটি দেখা যায় তাহলে বুঝতে হবে ছানাটা পারফেক্ট হয়নি। এবার আমি হাতের তালুর সাহায্যে ডলে ডলে ছানাটাকে ক্রিম করে নিব। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট, একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। সবগুলো ছানা খুব ভালোভাবে ক্রিম করা হয়ে গিয়েছে। এবার আমি ছানাটাকে 1 মিনিটের মতো মথে নিব। এই পর্যায়ে ছানায় অ্যাড করে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। আপনারা এখানে গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াও ব্যবহার করতে পারবেন। এবার গুঁড়া দুধটাকেও ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে ছানাটা কিছুটা আঠালো হয়ে যাবে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথম দিকে সন্দেশের ডোটা একটু বেশি আঠালো মনে হলেও আস্তে আস্তে গুঁড়া দুধটা ছানার সাথে খুব ভালোভাবে ইনকর্পোরেট হয়ে যাবে। তারপরেও এই সন্দেশের ডোটা কিছুটা আঠালো ধরনেরই হয়ে থাকে। সন্দেশের জন্য একটা পারফেক্ট ছানার ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দিব। এদিকে একটি বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম কাজু বাদাম। এবার এই কাজু বাদামগুলোকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে একদম ফাইন পাউডার করে নিব। কাজু বাদাম একদম ঝরঝরে ফাইন পাউডার করার একটি টিপস হলো বাদামগুলোকে ব্লেন্ড করার আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিবেন। এতে করে কাজু বাদামগুলো ব্লেন্ড করার সময় ব্লেন্ডারটা গরম হয়ে তেল ছেড়ে দিবে না, আর আপনি এমন খুব সুন্দর কাজু বাদামের ঝরঝরে পাউডার তৈরি করতে পারবেন। এবার একটি প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা মেল্ট হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ছানা। এবার ঘি আর ছানাটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু যেহেতু এটা সন্দেশ এখানে রান্নার তেল ব্যবহার না করাই ভালো, এতে করে টেস্টটা একটু কমে যায়। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা কাজু বাদামের পাউডার। এখানে ইচ্ছে করলে কাজু বাদামের পরিবর্তে কাঠবাদাম বা চীনা বাদামও ব্যবহার করা যেতে পারে। এবার কাজু বাদামের পাউডারটাকেও ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাজু বাদাম আর ছানার কম্বিনেশনটা খুব ইউনিক লাগছে, তাই না? আপনারাও কি কখনো এইভাবে কাজু বাদাম আর ছানার সন্দেশ একসাথে তৈরি করেছেন? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাজু বাদামের পাউডারটা যখন ছানার সাথে মিশে গিয়ে এমন একটা সন্দেশের মতো টেক্সচার চলে আসবে তখন দিয়ে দিব 1/2 কাপ ছোলা গুড়। আমি এখানে খেজুরের নলেন ঝোলা গুড়টা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে দানাদার বা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই গুড়গুলোকে সন্দেশে অ্যাড করার আগে মেল্ট করে নিতে হবে। এবার গুড়টাকেও সন্দেশের মিক্সচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কাজু বাদাম আর ছানার এই কম্বিনেশনে তৈরি মিষ্টিটা খেতে যে এতটা বেশি মজা হয় সেটা বলে বোঝানোর মতো না। এই পুরো রান্নাটার সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। অনবরত নেড়ে চেড়ে সন্দেশটাকে রান্না করতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সন্দেশটা খুব ভালোভাবে শুকিয়ে প্যানের গানা ছেড়ে আসে।
রান্না করতে করতে যখন এক পর্যায়ে এমন একটা টেক্সচার চলে আসবে আর সন্দেশের মিক্সচারটা প্যান প্লাস স্প্যাচুলার গা ছেড়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। আমি চুলা থেকে নামানোর সাথে সাথে সন্দেশের মিক্সচারটাকে একটি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। সন্দেশের মিক্সচারটাকে যদি প্যানেই রেখে দেন তাহলে নিচ থেকে হিটে সন্দেশের কালারটা নষ্ট হয়ে যাবে। স্প্যাচুলার সাহায্যে প্লেটে সন্দেশের মিক্সচারটাকে হালকা ছড়িয়ে দিচ্ছি, এতে করে দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো সন্দেশের মিক্সচারটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। এবার সন্দেশগুলোকে তৈরি করে নিব। অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু আবার শেপ দিতে অসুবিধা হবে। কুসুম গরম অবস্থায় চলে আসলেই সন্দেশগুলোকে তৈরি করে নিতে হবে। আমি হাতের তালুর সাহায্যে গোল গোল করে ছোট ছোট করে সন্দেশ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সন্দেশগুলোর গায়ে কোনো রকম ক্র্যাক দেখা যাচ্ছে না, কত স্মুথ অ্যান্ড ক্রিমি সন্দেশ তৈরি হচ্ছে। সন্দেশগুলো দেখতে অলরেডি কতটা বেশি লোভনীয় লাগছে, তাই না? মনে হচ্ছে এখান থেকে একটি সন্দেশ নিয়ে টুপ করে খেয়ে নিই। কিন্তু এখন আমি যে স্টেপটা করব, এতে করে এই সন্দেশগুলোর স্বাদ 10 গুণ বেড়ে যাবে। তাই নিজেকে আটকিয়ে রেখে পরবর্তী স্টেপে চলে গেলাম। পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমি সবগুলো সন্দেশে একটি করে ব্যাম্বু স্টিক গেঁথে দিয়েছি। এবার আবারও সেই প্যানে দিয়ে দিলাম 1 কাপ খেজুরের নলেন দানাদার গুড়। এবার চুলার মিডিয়াম টু লো হিটে গুড়টাকে রান্না করতে থাকবো। এখানে দুটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক তো চুলার ফ্লেমটা একদম লো থাকতে হবে, দ্বিতীয়ত নাড়া একদমই থামানো যাবে না। যদি চুলার ফ্লেম বাড়িয়ে দেন বা নাড়া থামিয়ে দেন তাহলে গুড়টা খুব দ্রুতই পুড়ে যাবে। গুড়টাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত একতারের চাশনি না তৈরি হয়ে যায়। রান্না করতে করতে যখন এক পর্যায়ে এমন একটা একতারের গুড়ের চাশনি তৈরি হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। একটু পাতলা তার থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এই গুড়ের চাশনিটা চুলা থেকে নামানোর পরও রান্না হতে থাকবে, কালারটাও একটু ডিপ হয়ে যাবে আর তারটাও আরও বেশি মোটা হয়ে যাবে। এবার গরম গরম গুড়ের চাশনিতে আগে থেকে তৈরি করে রাখা সন্দেশগুলোকে কোট করে নিব। এই কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ গুড়ের চাশনিটা খুব দ্রুতই জমে যাবে। এই গুড়ের চাশনিটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম স্বচ্ছ কাচের মতো সেট হয়ে যাবে। এই গুড়ের চাশনিটা সেট হতে বেশি সময় লাগবে না। সবগুলো সন্দেশ কোট হতে হতেই গুড়ের চাশনিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর চাশনিটা যখন সেট হয়ে যাবে তখন খুব সুন্দর একটা গ্লসি গ্লাসের মতো টেক্সচার চলে আসবে। আমার সবগুলো সন্দেশ গুড়ের চাশনিতে ডিপ করা হয়ে গিয়েছে, সেই সাথে সন্দেশগুলো খুব সুন্দরভাবে সেটও হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একদমই হাতে লেগে যাচ্ছে না, আর কত সুন্দর একটা গ্লসি টেক্সচারও চলে এসেছে। এবার আমি এই কাঁচ সন্দেশগুলোকে কিছু কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো তৈরি হয়ে গেল গুড়ের কাঁচ সন্দেশ। এবার আমি একটি সন্দেশ ভেঙে দেখাচ্ছি। জাস্ট বিউটিফুল। দেখতেই পেলেন কাচের মতো কত সুন্দরভাবে বাহিরের আউটার লেয়ারটা ভেঙে গেল আর ভিতর থেকে বের হলো ক্রিমি মেল্ট ইন মাউথ সন্দেশ। আমি সন্দেশগুলো ইচ্ছে করেই ছোট ছোট করে বাইট সাইজে বানিয়েছি, যেন একটা সন্দেশ মুখে দিয়ে টুপ করে খেয়ে ফেলা যায়। ক্রিস্পি আউটার লেয়ারের ভিতর এমন ক্রিমি সন্দেশ কতটা ম্যাজিক্যাল মনে হচ্ছে, তাই না? তাই তো এই ম্যাজিক ট্রিকটা আপনাদেরও শিখিয়ে দিলাম, যেন আপনারাও খুব সহজেই ঝামেলাবিহীনভাবে এই কাঁচ সন্দেশগুলো বাসায় তৈরি করতে পারেন। এই কাঁচ সন্দেশগুলো আপনারা বাংলাদেশের কোথাও কিনতে পাবেন না, কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই কাঁচ সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।